সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফিফ রেজা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য কথা দিয়েছিলাম যে লাইফ সায়েন্সের বুস্টার সিরিজের মাধ্যমে তোমাদের লাইফ সায়েন্সের প্রতিটি চ্যাপ্টার খুব মানে ধাপে ধাপে তোমাদের এই সিরিজের মাধ্যমে কমপ্লিট করা হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে। তো আজ থেকে আমরা স্টার্ট করতে চলেছি এই সিরিজটা বংশগতি বা হেরিডিটি এই চ্যাপ্টারটার মাধ্যমে, ঠিক আছে? তো এই এই চ্যাপ্টারটায় তোমাদের আসবে 15 মার্কস। মাধ্যমিকে যে তোমাদের 90 মার্ক আছে তার মধ্যে এই চ্যাপ্টারে 15 মার্ক আসবে। তো চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এসিকিউ তোমরা মানে সবকিছু পড়তে হবে। তার আগে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগে, ঠিক আছে? তো কঠিন লাগার কারণ হচ্ছে তোমরা মানে না বুঝে মুখস্থ করতে যাও। তো আজকে পুরো চ্যাপ্টারটা বুঝে ফেলবে আর তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তো চলো আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করছি। এই চ্যাপ্টারটা আমাদের কোন কোন টপিক আজকে পার্ট 1 এর মধ্যে শেষ করা হবে আমি এখানে লিখে ফেলছি, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই খাতা কলম বের করো এবং এখন থেকেই কিন্তু লিখতে শুরু করো। তো পার্ট 1 এ আমরা এই টপিকগুলো আলোচনা করব। এক নম্বরে বংশগতি, প্রকরণ ও মিউটেশন। বংশগতি, প্রকরণ, মিউটেশন সম্পর্কে আলোচনা করব। মেন্ডেল সম্পর্কিত তথ্য, যার জন্য এই চ্যাপ্টারটা আমরা পড়ছি তার সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তারপর বংশগতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এই শব্দগুলো যদি না মনে রাখতে পারো তাহলে পরবর্তী সময় যে তোমাদের ডায়াগ্রাম থাকবে ওগুলো কি কিছু বুঝতে পারবে না। চলো আমরা এবার চ্যাপ্টারের মধ্যে ঢুকে পড়ি বেশি না কথা বলে। আমাদের এই চ্যাপ্টারের নামই বংশগতি বা হেরিডিটি। তো আমরা কি জানি বংশগতি মানে কি, হেরিডিটি মানে কি? যদি তোমরা না জেনে থাকো অবশ্যই জানো কি জানো না। তো চলো আমরা বংশগতি বা হেরিডিটি সম্পর্কে প্রথমেই আলোচনা করি। দেখো, তোমার দাদু দিদা এদের মাধ্যমে তোমার বাবা হয়েছে। বাবার মধ্যে তোমার এদের দুজনের বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এবার তোমার মা, তোমার বাবা এবং মা এর মাধ্যমে তুমি হয়েছো। তোমার কাছে তোমার দাদু দিদা এদেরও বৈশিষ্ট্য আছে, এদেরও বৈশিষ্ট্য আছে। এই যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার দাদু দিদার বৈশিষ্ট্য বা তোমার বাবা মায়ের বৈশিষ্ট্য তোমার কাছে আসছে, এই প্রক্রিয়াটার নামই তোমাদের বংশগতি। একদম সিম্পল বিষয়, এখানে কোনো জটিল করা বিষয় নেই, একদম সহজ, ঠিক আছে? তুমি বুঝতে পেরেছো? আর বুঝতে পেরেছো, তোমার সংজ্ঞা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আমি এখনই সংজ্ঞা লিখে রাখছি এবং সাইডে সরে যাচ্ছি, তুমি সংজ্ঞাটা এখনই লিখে নাও, ঠিক আছে? কোন মানে পরে লিখবো বলে করবে ওটা করানো, তুমি স্টপ করে এখানে পজ করো এবং এটা লিখে নাও। তো দেখো তোমাদের এখানে সংজ্ঞাটাও লেখানো হয়েছে। তো সংজ্ঞাটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, বুঝে নাও। যে প্রক্রিয়ায় পিতা মাতার বা জননেত্রীর চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্ততি বা অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। তো তোমাদেরকে আমি আগেই বুঝিয়েছিলাম, এবার তোমাদের আরো পরিষ্কার হয়ে গেল। আমি সরে যাচ্ছি, তোমরা পজ করে লিখে নাও, ঠিক আছে? তো এবার আমরা প্রকরণ বা ভেদ সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? প্রকরণ বা ভেদ সম্পর্কে এখানে আমি সংজ্ঞা লিখে দিয়েছি। সংজ্ঞা নিয়ে তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, মানে বিষয়টা তুমি শুধু বুঝবে, ঠিক আছে? তারপর সংজ্ঞা এখান থেকে লিখে নেবে, অবশ্যই সংজ্ঞা নিয়ে কোনো টেনশন নেবে না। আসলে প্রকরণ বা ভেদ কি? তুমি কি তোমার ভাই, তোমার বাবা মা ওদের পুরোপুরি সেম টু সেম একই রকম দেখতে? নিশ্চয়ই না। তো এই যে প্রতিটা মানুষ ভিন্ন হচ্ছে, ঠিক আছে? এই প্রতিটা মানুষ ভিন্ন, এটাকে বলা হচ্ছে প্রকরণ ভেদ বা ভেদ। মানে মানুষ পৃথিবীতে প্রতিটা মানুষ সেম টু সেম কখনো হতে পারে না, যে কোনো মানে তোমার আলাদা হবেই, ঠিক আছে? তো তুমি বলতে পারো যমজটাও এক হয়, আসলে ওদের মধ্যেও কিছু কিছু ভিন্ন হয়, ওটা তোমরা জানো না হয়তো। আবার তোমার হয়তো বলতে পারে ভাই রাশিয়া, তারপর চীন, ওদের মধ্যে তো প্রতিটা মানুষ সেম টু সেম হয়, আসলে ওদেরও সেম হয় না, তোমার বুঝতে ভুল হয়, ওরাও মানে প্রতিটা মানুষ আলাদা হয়, ঠিক আছে? তো এই যে এটাকে আলাদা হয় এটাকে বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। তো আমি এই প্রকরণ বা ভেদের আসল কারণটা কি? আসল কারণ তোমাদের ক্রসিং ওভার, ঠিক আছে? ক্রসিং ওভার মানে কি ভাই? তো ক্রসিং ওভার মানে তোমাকে জানতে হলে তো তোমাকে আগের চ্যাপ্টার পড়তে হবে। তুমি যদি না পড়ে আসো তাহলে ক্রসিং ওভার সম্পর্কে জানবে না। তো দয়া করে বই একটু উল্টাও এবং ক্রসিং ওভার সম্পর্কে জানো, ঠিক আছে?
এবার হচ্ছে পরিবেশ জনিত কারণ। পরিবেশ, ধরো তুমি এই পরিবেশে আছো, এরকম হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি অন্য চীনের পরিবেশে থাকতাম, আমার হচ্ছে মানে চীনের যে পরিবেশ ওইরকম হয়ে যেতাম। আমি যদি, তুমি যদি চীনের পরিবেশে থাকতে, তাহলে তুমি হচ্ছে চীনের পরিবেশের বাচ্চাদের মতো হয়ে যেতে। তো এটাকে বলা হচ্ছে পরিবেশজনিত কারণ, এর জন্য ভেদ হয়। আর হচ্ছে মিউটেশন। মিউটেশন সম্পর্কে তুমি এখন পর্যন্ত পড়োনি, একটু পরে আমি আলোচনা করবো, প্রকরণ হয়ে গেলে আলোচনা করবো মিউটেশন সম্পর্কে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে আমি সংজ্ঞাটা লিখেছি, সংজ্ঞাটা তোমাদের বলে দিই, তোমরা সংজ্ঞাটা অবশ্যই খাতাতে লিখবে, ঠিক আছে। দেখো, জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশ জনিত কারণে, জিনের পরিবর্তনের মাধ্যমে বা পরিবেশ জনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবদের, একই, ধরো মানুষ মানে মানুষ, ঠিক আছে, ছাগল মানে ছাগল, মানে একই প্রজাতিভুক্ত জীবদের চারিত্রিক বৈশিষ্ট্যে পার্থক্য দেখা যায়, তাকেই বলা হচ্ছে প্রকরণ বা হচ্ছে ভেদ। তো প্রকরণ বা ভেদ তো বুঝতে পারলাম, কিন্তু হচ্ছে এবার আসি এক্সাম্পল, ঠিক আছে। দেখো, কারো তুমি দেখবে হচ্ছে কানের যে লতি থাকে না, লতি, আমার দেখো মুক্ত লতি, ঠিক আছে, কারো দেখবে তোমার একদম যুক্ত লতি হয়, এটাকে বলা হচ্ছে তোমাদের হচ্ছে প্রকরণ বা ভেদ। মানে নরমাল হচ্ছে নরমাল জীব, হ্যাঁ হ্যাঁ নরমাল, হ্যাঁ আরেকটা আছে তোমার হচ্ছে জীব, জীব, ঠিক আছে। জীব হচ্ছে কেউ দেখবে গোল করতে পারে না, মানে গোল করে পাকাতে পারে না, আমি যেমন পারি না, না আমার হচ্ছে নরমাল জীব, নরমাল জীব। তারপর হচ্ছে রোলার জীব, ইংলিশে বানান ভুলে যাবে, রোলার জীব। আর যেটা বললাম কানের হচ্ছে যুক্তলতি আর মুক্তলতি, মুক্তলতি হচ্ছে নরমাল, মুক্তলতি আর হচ্ছে যুক্তলতি। এবার হচ্ছে আমরা মিউটেশন, বুঝতে পারছো নিশ্চয়ই, একদম পুরো আসলে কমপ্লিট। এবার আমরা হচ্ছে তোমাদের মিউটেশন সম্পর্কে আলোচনা করব। আমি এখানে হচ্ছে মিউটেশন সম্পর্কে কিছু লিখে রাখছি, তারপর হচ্ছে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো, তোমরা মানে কোনো টেনশনই নেবে না, ঠিক আছে। প্রতিটা মানে যে যে টপিক পড়াবে একদম প্রতিটা টপিক হচ্ছে বুঝতে পারবে। তো এবার আমরা মিউটেশন সম্পর্কে হচ্ছে আলোচনা করব। মিউটেশন আমি হচ্ছে লিখে রেখেছি, মানে সাইডে লেখা আছে সংজ্ঞা। মিউটেশন আসলে কি, দেখো আমি একটা জীব, ঠিক আছে, আমি হচ্ছে একটা জীব, আমার মধ্যে হঠাৎ কোনো চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, হঠাৎ কোনো পরিবর্তন হলো, ক্রোমোজোমগত হোক জিনগত হোক, তো ওই যে পরিবর্তন ওটাকেই বলা হচ্ছে মিউটেশন। এই মিউটেশনের জন্য হচ্ছে আমাদের নানা রকম রোগ হয়, সিকল সেল অ্যানিমিয়া টাইপের, তোমার হচ্ছে অন্যান্য আরো রোগ হয়। তো এগুলো তোমরা হচ্ছে উঁচু ক্লাসে, ক্লাস 12 আছে আমাদের, হচ্ছে উঁচু ক্লাসে তোমরা পড়বে। তো এখন হচ্ছে জাস্ট তুমি সংজ্ঞাটা মনে রাখো, সংজ্ঞাটা তোমাদের পরীক্ষাতে দিতে পারে। দেখো, জীবের মধ্যে যে আকস্মিক এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য, জীবের মধ্যে যে হঠাৎ এবং হচ্ছে বংশগতভাবে সঞ্চারণযোগ্য ক্রোমোজোমগত এবং হচ্ছে জিনগত পরিবর্তন ঘটে, মানে আমি যেটা বললাম, ঠিক আছে, যে যেটা তোমার হচ্ছে বংশগতভাবে চলছিল হঠাৎ মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, মানে তোমার আকস্মিকভাবে সেটা চেঞ্জ হচ্ছে, বংশগতভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তাকে হচ্ছে মিউটেশন বলে। জিনগত এবং হচ্ছে ক্রোমোজোমগত পরিবর্তন এখানে ঘটে। তো এটা তোমাদের বেশি আলোচনা করার দরকার নেই, তোমরা উঁচু ক্লাসে পড়বে। এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের যে গুরুত্বপূর্ণ টার্মগুলো আছে, এই টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা মেন্ডেল সম্পর্কিত, যার জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, এই মেন্ডেল সম্পর্কিত প্রথমে আলোচনা করি। তো এবার আমরা মেন্ডেল সম্পর্কিত আলোচনা করব, ঠিক আছে। মেন্ডেল, তো এবার আমরা মেন্ডেল সম্পর্কিত আলোচনা করব। আমি এখানে লিখে রেখেছি মেন্ডেল কে ছিলেন। মেন্ডেল হচ্ছে, দেখো তোমার মেন্ডেল পুরো নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তিনি একজন অস্ট্রিয়াবাসী ছিলেন এবং তিনি কাজ করেছিলেন বংশগতির হচ্ছে এইসব সম্পর্কে, বংশগতির এইসব সম্পর্কে তিনি কাজ করেছিলেন এবং তিনি হচ্ছে বংশগতির সূত্র আবিষ্কার করেন, সূত্র হচ্ছে তিনি প্রকাশ করেন কত সালে, 1866 সালে। আর হচ্ছে তিনি কাজ করেছিলেন মটোলাসের উপর, কাজ করেছিলেন 1856 থেকে 1863 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এইগুলো হচ্ছে মেন্ডেলের সম্পর্কিত, আমরা মেন্ডেলের যে বংশগতি সূত্র সম্পর্কে আমি পরের লেকচারে আলোচনা করব। এবং এবার হচ্ছে আমরা মেন্ডেল সম্পর্কিত সমস্ত বুঝতে পেরে গেছো। মেন্ডেল অত কিছু জানার দরকার নেই, কোশ্চেন হচ্ছে আসলে এখান থেকে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। এবার আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের আদার যে বলেছিলাম আমি শব্দের যে ব্যাখ্যা ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওটা কিন্তু তোমরা হচ্ছে সকলে কিন্তু ভালোভাবে বুঝে নেবে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে ওই টপিকটাই শুরু করি। এবার আমরা আলোচনা করব বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা।
এগুলো যদি কেউ না বুঝতে পারো কিংবা যদি না পড়ো তাহলে পরে যেগুলো হবে সেগুলো একটাও বুঝতে পারবে না। তো এগুলো ভালো করে তোমাদেরকে হচ্ছে দেখতে হবে। এবং এরপরে একদম এগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। তো তোমাদের প্রথমে যেগুলো আছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা হচ্ছে ট্রেটস। এই বৈশিষ্ট্য বা হচ্ছে ট্রেটস কি? বৈশিষ্ট্য বা ট্রেটস হচ্ছে তোমাদের সংজ্ঞা এখানে লেখা আছে জীবের গঠনগত ও শারীরবৃত্তীয় বিভিন্ন ধর্মাবলীকে জীবের হচ্ছে বৈশিষ্ট্য বা ট্রেটস বলে। মানে হচ্ছে ধরো আমার চুল হচ্ছে তোমার কালো, ঠিক আছে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। হ্যাঁ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, ওদের মধ্যে ডিফারেন্স হয়। প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কিছুক্ষণ পরে পড়বো। আবার হচ্ছে কেউ হচ্ছে লম্বা হয়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। কেউ বেটে, এটা হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আর আমাদের হচ্ছে আইব্রো মানে চোখের যে লেন্স থাকে ওটা হচ্ছে কারো কালো হয়, কারো হচ্ছে গোলাপি ব্রাউন হয়, ওটা একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, ঠিক আছে। মানে তুমি চোখের লেন্সের উদাহরণ দিতে পারো, চোখের লেন্সের। তারপরে তুমি হচ্ছে তোমার চুলের উদাহরণ দিতে পারো। আবার হচ্ছে তোমার হাইটের উদাহরণ দিতে পারো, উচ্চতা। তারপর হচ্ছে চুলের রং। তারপর হচ্ছে আমি তোমাদের আর একটু আগে বললাম না, কানের লতি দিতে পারো, কানের লতি, যুক্ত লতি মুক্ত লতি আমি আলোচনা কিন্তু করেছি। তার সঙ্গে হচ্ছে আরেকটা কি আলোচনা, জীবের যে আলোচনা করলাম, রোলার জীব আছে, নরমাল জীব, ওটাও হতে পারে। তো তুমি হচ্ছে এগুলোই মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কোশ্চেন সেরকম দেয় না, তো এটাও এটা লিখে রাখো, তোমার হচ্ছে পরবর্তী সময় যখন পড়বে তখন কাজে লাগবে, ঠিক আছে। দেখো এবার হচ্ছে তোমাদের জিন সম্পর্কে আলোচনা হবে। কি? জিন সম্পর্কে। এই যে জিন তোমাদেরকে বলে রেখে এখান থেকে কিন্তু প্রতিবার প্রায় কোশ্চেন আসে। জিন কি? জিন হচ্ছে বংশগতির গঠনগত ও হচ্ছে কার্যগত একক, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এটা মনে রাখবে। জিন কি এবং জিনের সংজ্ঞা হচ্ছে আমি বলছি ডিএনএ এর এমন একটি অংশ যা একটি নির্দিষ্ট জিনগত তথ্য বহন করে এবং প্রোটিন তৈরির নির্দেশ দেয়। মানে একটা ভুল আছে, হ্যাঁ, ডিএনএ বা হচ্ছে আরএনএ, ঠিক আছে। মানে ডিএনএ বা হচ্ছে আরএনএ, ডিএনএ আরএনএ এমন একটা অংশ যা হচ্ছে একটি নির্দিষ্ট জিনগত তথ্য বহন করে। ডিএনএ হচ্ছে নির্দিষ্ট জিনগত তথ্য বহন করে, আর হচ্ছে আরএনএ কি করে? প্রোটিন তৈরির নির্দেশ দেয়, ঠিক আছে। এটাও তোমরা হচ্ছে নোট করে নাও, ঠিক আছে। এটা তোমরা নোট করে নাও এক্ষুনি, আমি সাইডে দাঁড়িয়েছি, নোট করে নাও, পজ করে নোট কেন। এবার আমরা আলোচনা করব হচ্ছে লোকাস সম্পর্কে আর হচ্ছে অ্যালিল সম্পর্কে। অ্যালিলটা একটু জটিল, তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। লোকাসটা খুবই সহজ, ঠিক আছে। আমি এখন এখানে লিখছি, ঠিক আছে। তো এবার আমরা লোকাস আর হচ্ছে অ্যালিল সম্পর্কে আলোচনা করব। দেখো লোকাস হচ্ছে এমন একটা ক্রোমোজোমের এমন একটা হচ্ছে বিন্দু যেখানে হচ্ছে জিন অবস্থান করে। জিন কাকে বলে তোমরা একটু আগে পড়লে। তো এবার হচ্ছে আমরা লোকাস কাকে বলে বলছি। লোকাস হচ্ছে এমন একটা মানে ক্রোমোজোমের এমন একটা বিন্দু যেখানে হচ্ছে জিন অবস্থান করে, তাকে হচ্ছে লোকাস বলে। কোন ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে হচ্ছে লোকাস বলে। তো কি রকম? দেখো এরকম একটা হচ্ছে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, হ্যাঁ। এটা যদি একটা ক্রোমোজোম হয়, এখানে ধরো এ জিন, এইখানে যে এ জিনটা অবস্থান করছে এটাকে বলা হচ্ছে তোমাদের লোকাস। এটা বুঝতে পেরেছো? একদম সহজ বিষয়। অ্যালিলটা একটু জটিল আছে, অ্যালিলটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে, ওকে। তো আমি এটা মুছে দিচ্ছি, তোমাকে অ্যালিলটা বুঝতে হলে তোমাকে কিছু ছবি টবি আঁকতে হবে। দেখো এবার হচ্ছে অ্যালিল কাকে বলে। অ্যালিল হচ্ছে একই জিনের ভিন্ন রূপ। মানে তুমি যা জিন পড়েছো আসলে অ্যালিলও তাই, কিন্তু হচ্ছে ভিন্ন ভিন্ন রূপকে বোঝাচ্ছে। কি রকম ভিন্ন? সমস্ত ক্রোমোজোম দ্বয়ের লোকাসে যে দুটি জিন অবস্থান করে তাদের তাদেরকে পরস্পরের অ্যালিল হচ্ছে বলা হয়। মানে বিষয়টা কি? তো তোমাদের হচ্ছে এখন কোশ্চেনটা চলে আসলো যে সমস্ত ক্রোমোজোম দেয় কি। তোমরা যখন হচ্ছে ক্রসিং ওভার করেছো ওই টাইমে কিন্তু তোমাদেরকে পড়া হয়েছে, যদি তোমরা না পড়ে থাকো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, এটা হলো বাপ আর এটা হচ্ছে মা। তো এনাদের দুজন হচ্ছে যে ক্রোমোজোম, ঠিক আছে। ধরো এখানে একটা,
এখানে একটা জিন অবস্থান করছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা লোকাস, এটা লোকাস, ঠিক আছে। তো এখানে যে অ্যালিল, ঠিক আছে, এখানে যদি অ্যালিল ধরো, এখানে অ্যালিল, সরি এখানে জিন আর এখানে জিন, ধরো এখানে জিন হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তো এটা এ আর হচ্ছে বি, এই দুটো হচ্ছে পরস্পরের অ্যালিল বলা হচ্ছে। আর সমস্ত ক্রোমোজোম হচ্ছে দুটো এইরকম ক্রোমোজোমকে বাপ মায়ের সমস্ত ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে। নিশ্চয়ই এখানে তোমরা বুঝতে পেরেছো যে এখানে মানে পিতা আর মাতার একই জায়গায়, মানে একই জায়গায় যে জিন অবস্থান করছে হচ্ছে ভিন্ন পরস্পরের মানে বিপরীত, তো ওই যে জিনগুলোকে পরস্পর হচ্ছে অ্যালিল বলা হচ্ছে, মানে বলা হচ্ছে একই টাইপের জিন কিন্তু হচ্ছে বিপরীত, ঠিক আছে। একই জিনের ভিন্ন রূপকে বলা হচ্ছে তোমাদের অ্যালিল। এখানে তোমাদের কোনো প্রবলেম না থাকার কথা। তো এবার আমরা শুরু করব হচ্ছে তোমাদের এবার যেগুলো শুরু আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব অবভিয়াসলি। এবার আমরা আলোচনা করব এক সংকর জনন ও হচ্ছে দ্বিসংকর জনন কি, এই সম্পর্কে এবার আলোচনা করব। এই টার্মটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের এগুলো হচ্ছে ডায়াগ্রাম আকারে তোমাদের অঙ্ক আসে এখান থেকে, ঠিক আছে। অঙ্ক না, ওগুলো মানে ডায়াগ্রাম আকারে হচ্ছে তোমার কোশ্চেন আসে। তো চলো আমরা এক সংকর জনন প্রথমে কি হচ্ছে জানি নি। দেখো, একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যখন হচ্ছে সংকরণ ঘটানো হয়, মানে বিবাহ হয়, ঠিক আছে। একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, ধরো টি আর হচ্ছে টি, এটা হচ্ছে একজোড়া। আর তোমাদেরকে বলে রাখি, বড় হাতের টি মানে হচ্ছে লম্বা, ঠিক আছে, লম্বা বৈশিষ্ট্য, এটা তোমাদের পরে কাজে লাগবে। আর ছোট হাতের টি মানে হচ্ছে বেটে বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো, একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একজোড়া বিপরীত, দেখো এটা মানে বিপরীত, ঠিক আছে। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীব, এটা একটা জীব, এটা একটা জীব, দুটি জীবের মধ্যে যখন সংকরায়ন হবে, সংকরায়ন মানে বিবাহ হবে, তখন তাকে বলা হচ্ছে এক সংকরায়ন, ঠিক আছে, এক সংকরায়ন। আর দ্বিসংকরায়ন কি? এক সংকরায়ন নিশ্চয়ই বুঝতে পেরেছো কাকে বলে। দেখো, আমি আরেকবার সংজ্ঞাটা তোমাদের পড়ে দিচ্ছি। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়নকে এক সংকরায়ন বলা হয়। নিশ্চয় বুঝতে পেরেছো? বুঝতে তো পারার দরকার নাকি? হ্যাঁ, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে সামনে হচ্ছে সংজ্ঞা হচ্ছে দ্বিসংকর জনন। তো এটা আমি ভালোভাবে মুছে দিলে, দ্বিসংকর জননটা একটু টাফ আছে, তাই তোমাদের ভালোভাবে পড়তে হবে। টাফ না, দুটোই সহজ, একদম সিম্পল বিষয়। দেখো, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, মানে হচ্ছে দুটো তোমাদের বৈশিষ্ট্য সম্পন্ন থাকবে। দেখো, তোমাদেরকে এবার আমি বলে রাখি, ওয়াই এটার মানে হচ্ছে হলুদ, ঠিক আছে, আর আর মানে হচ্ছে গোলাকার। এটাও তোমাদের কাজে আসবে, ওই 5 মার্কের হচ্ছে 4 মার্কের না 5 মার্কের কোশ্চেন আছে, সেখানে এগুলো দেয়, ঠিক আছে, বড় বড় তখন হবে। এটা হচ্ছে সবুজ, যদি আমরা একটু পরে আলোচনা করব পরের লেকচারে, যে হচ্ছে তোমার কোন কোন হচ্ছে টার্ম গুলোকে কি বলে, কুঞ্চিত, এটা তোমাদের মনে রাখো, ঠিক আছে। এটা বলা হলুদ ও গোলাকার, আর এটা হচ্ছে সবুজ, আর হচ্ছে এটাকে বলা হচ্ছে কুঞ্চিত। এবার বলি, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, দুই জোড়া মানে হচ্ছে ওয়াই ওয়াই আর আর, এটা হচ্ছে এক জোড়া হলো, এবার হচ্ছে আরেক জোড়া, মানে দুই জোড়া, ঠিক আছে, এক জোড়া দুই জোড়া, দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি। এখন মানুষ হলে মানুষ, গরু হলো গরু, গরু, ছাগল হলে ছাগল, গাছ হলো গাছ, ঠিক আছে। একই প্রজাতি দুটো জীবের মধ্যে, এটা একটা জীব, এটা একটা জীব, এটা একটা জীব, এদের মধ্যে যখন সংকরণ হবে, মানে এদের মধ্যে যখন বিবাহ হবে, তখন তাকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। তোমরা এটা ভালোভাবে, আমি একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি, তোমাদের শুধু এটা লিখে নিতে হবে আর হচ্ছে দু একবার পড়তে হবে, ঠিক আছে। তো তোমরা এখন হচ্ছে এটা লিখে নাও, আমি এখানে দাঁড়াচ্ছি, তোমরা লিখে নাও, ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে বিশুদ্ধ জীব সম্পর্কে করব, আর হচ্ছে অবিশুদ্ধ জীব, ঠিক আছে, সরি, বিশুদ্ধ জীব আর হচ্ছে সংকর জীব সম্পর্কে আমরা কিন্তু এবার পড়ব। পুরো বোর্ডটাই মুছে দিচ্ছে এবার, হ্যাঁ। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বিষয়টা হচ্ছে ক্লিয়ার করে নাও। দেখো, একই বৈশিষ্ট্যের জন্য যখন তোমার সমধর্মী অ্যালিল থাকবে,
একটাই বৈশিষ্ট্যের জন্য, একটাই বৈশিষ্ট্য মানে হচ্ছে জীবের যখন তুমি বললে লম্বা, হ্যাঁ, এই যে লম্বা বৈশিষ্ট্যের জন্য তোমার দুটো অ্যালিলি যখন সেম থাকবে, এটাও কিন্তু সেম এটাও সেম, তখন তাকে বলবো আমরা হচ্ছে বিশুদ্ধ জীব। যখন দুটো অ্যালিলি সেম থাকবে একটা বৈশিষ্ট্যের জন্য, তখন তাকে বলা হচ্ছে আমরা বিশুদ্ধ জীব। আর একটা বৈশিষ্ট্যের জন্য যখন দুটো ভিন্ন ভিন্ন অ্যালিলি থাকবে, দেখো এটা ভিন্ন আছে, এটা হচ্ছে বড় হাতের টি আছে, এটা হচ্ছে ছোট হাতের টি আছে, এই দুটো হচ্ছে ভিন্ন, ঠিক আছে, কিন্তু প্রকাশ পাচ্ছে হচ্ছে একই বৈশিষ্ট্য। এটা লম্বা বৈশিষ্ট্য বলবো, এটাকে হচ্ছে লম্বা বৈশিষ্ট্য বলবো আমরা, কি বলবো, লম্বা, একই বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। একই বৈশিষ্ট্য যখন প্রকাশ পাচ্ছে, ভিন্ন হচ্ছে তোমার অ্যালিল থাকছে, তখন তাকে বলা হচ্ছে আমরা সংকর জীব। কি কম, এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে না, কোশ্চেন এখান থেকে দেয় না যে বিশুদ্ধ, যদিও দিয়ে দেয় তোমরা হচ্ছে এটা মনে রাখলে পারবে। আর বইটা একবার তোমরা দেখে নেবে, আর যদি বই না দেখো আমি যেটা বললাম তোমরা একবার পজ করে আগে নিয়ে যাও আর হচ্ছে রিপিট করো এটা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে আলোচনা করব জনেত্রী জনু সম্পর্কে ও হচ্ছে অপত্য জনু। জনেত্রী জনু মানে হচ্ছে বাবা মাকে, ঠিক আছে, জনেত্রী জনু হচ্ছে বাবা মা, আর হচ্ছে আমি এখানে লিখছি, ঠিক আছে, জনেত্রী জনু, এটা তোমরা চাইলে নোট করতে পারো, নইলে বই দেখে একবার পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কোনো মানে অসুবিধা হবে না। জনেত্রী জনু, দেখো সংকরায়নের জন্য যখন আমরা প্রথম দুটো জীব সিলেক্ট করছি, ঠিক আছে, এবার এটা আমাদের পিতা আর হচ্ছে মাতা, আর এটা হচ্ছে আমরা, আর এটা হচ্ছে আমি। তো এটা হচ্ছে তোমাদের জনেত্রী জনু। যখন সংকরায়নের জন্য দুটো জীব যখন হচ্ছে তোমরা পছন্দ করবে, তখন তাকে বলা হচ্ছে জনেত্রী জনু। আর যে হচ্ছে তৈরি হবে তাকে বলা হচ্ছে তোমার অপত্য জনু। আর এই অপত্য জনু হচ্ছে, অপত্য জনু যেমন হচ্ছে একটা, অপত্য জনুকে বলা হয় F1 জনু, F জনু, আর এটা হচ্ছে তোমার F1 জনু। আর জনেত্রী জনুকে বলা হয় হচ্ছে P জনু, P জনু, ঠিক আছে। মানে তোমাদের হচ্ছে আমি দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি জনেত্রী জনু আর অপত্য জনু কি, এবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে মটর গাছ, টি নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পি জনু, মানে হচ্ছে জনেত্রী জনু, মানে হচ্ছে জনেত্রী জনু। আর হচ্ছে এর থেকে যেগুলো হচ্ছে এটা আমরা পাবো এখান থেকে অ্যালিল, অ্যালিলের পর হচ্ছে আমরা যে টিটি, এটা হচ্ছে তোমাদের F1 জনু। এই যে F1 জনু, এবার হচ্ছে F1 জনু আর F1 জনু, এদের মধ্যে যখন সংকরণ হবে তখন যেগুলো সৃষ্টি হবে তাদেরকে বলছি আমরা হচ্ছে F2 জনু। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে, এটা তোমাদেরকে মনে রাখতেই হবে। টি 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 আর হচ্ছে এই দুটো টি, এটা হচ্ছে তোমার লম্বা হবে, এটা হচ্ছে সংকর, এটা হচ্ছে সংকর, এটা তোমার বেটে। বুঝতে পেরেছো কি? আই হোপ তোমরা একদম পুরোটাই একদম বুঝতে পেরে গেছো। এখানে এই জায়গাতে একটু মানে অসুবিধা হচ্ছে, তোমরা একটু আমি বলেছি যখন তখন কিন্তু তোমরা বুঝে নিবে, ঠিক আছে, যে ওই ওই জায়গাতে আমি কি লিখছি, মানে একটা লাইটিং এর জন্য সমস্যা হয়, হ্যাঁ। তো এবার আমরা পড়বো হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আজকে বেশিক্ষণ আর হচ্ছে ক্লাস হবে না, মাত্র প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফিনোটাইপ, জিনোটাইপ, মানে তোমাদের গুরুত্বপূর্ণ যে টার্ম একদম খুবই ভালো করে আমি বোঝাচ্ছি, তোমাদের পুরোটা কিন্তু কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। পরে মানে এটা যদি কেউ ভালোভাবে দেখো তাহলে পরে কিন্তু আর হচ্ছে সমস্যা হওয়ার কথা না। প্রকট ও হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে প্রকট, প্রকট প্রকট বৈশিষ্ট্য হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য যে হচ্ছে অন্য মানে জীবেরই
অন্য একটা বৈশিষ্ট্যকে প্রকাশে বাধা দিবে সবসময়, তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। জীবের যে বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। এর উদাহরণ আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? উদাহরণ মানে কি, টি টি, ঠিক আছে? এটা হচ্ছে প্রকট, কিভাবে বুঝবো ভাই? আর এটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলে এখন বোঝাচ্ছি আমি, তাও আমি লিখে দিলাম। এটাকে কিন্তু আমি আগে তোমাকে বললাম যে এটাকে শঙ্কর বলে, এবং শঙ্কর হলেও এটা কিন্তু লম্বা আকারের হয়, তাই আমরা লম্বা বলি, মানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়, ঠিক আছে? এই যে প্রকট বৈশিষ্ট্য, মানে এটার মাধ্যমে লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়। প্রচ্ছন্ন এটার মাধ্যমে কিন্তু বেটে হচ্ছে হয় না, ঠিক আছে? বেটে কিন্তু হয় না, এটার মাধ্যমে কিন্তু মানে প্রভাবিত হয় না, এটার মাধ্যমে প্রভাবিত হয়। তাই এটা প্রকট হচ্ছে, একে হচ্ছে বাধা দিচ্ছে যে তুই প্রকাশ পাস না, একেই বলা হচ্ছে মানে বাধা দিচ্ছে, একেই বলা হচ্ছে তোমার হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন এটা কি, যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের জন্য প্রকট বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, প্রকট বৈশিষ্ট্যের উপর জন্য প্রকাশিত হয় না তাকে কি বলা হচ্ছে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হচ্ছে। তোমরা একদম বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, এবার আমরা হচ্ছে প্রকট ও পরিচ্ছন্ন বৈশিষ্ট্য খুবই হচ্ছে ভালোভাবে আমরা বুঝে নিলাম। এবার তোমাদের লাস্ট টপিক কি, ফিনোটাইপ আর হচ্ছে জিনোটাইপ। দেখো, ফিনোটাইপ আর জিনোটাইপ হচ্ছে খুবই একটা সিম্পল টপিক, কিন্তু এখান থেকেই তোমাদের বেশিরভাগ কোশ্চেন হচ্ছে আসে। আমাদের বেলায় হচ্ছে এসছে, তোমাদের বেলায় আসবে, এরপরে মানে এবারেও হয়তো এসছে। এবার কোশ্চেন আমি যদিও দেখিনি। তো এবার আমরা কি সম্পর্কে আলোচনা করব? ফিনোটাইপ আর জিনোটাইপ। প্রথমে সংজ্ঞা, তারপর হচ্ছে আমরা ডায়াগ্রাম, তোমাদের ডায়াগ্রাম আসে, ঠিক আছে? সংজ্ঞা আসে, ডায়াগ্রাম আসে। ফিনোটাইপ, দেখো ফিনোটাইপ কি? ফিনোটাইপ হচ্ছে কোন জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে, কোন জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। আমি তোমাদের ডায়াগ্রাম আগে একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা কোনো টেনশন নিবে না। আশা করছি যেভাবে আমি বলছি সবগুলো কারণ এভাবে তোমরা কোনো জায়গায় হয়তো, সব জায়গায় হয়তো বলবে, কিন্তু বুঝতে যদি না পারো এখানে আমি কনফার্ম দিতে পারি, তোমার টিউশন না বুঝতে পারলেও এখানে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? ফিনোটাইপ কোন জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক যে প্রকাশ তাকে বলা হচ্ছে ফিনোটাইপ। মানে দেখো টি টি, হ্যাঁ, এটা যে বাহ্যিক প্রকাশ হয় লম্বা হয়ে যায়, ঠিক আছে? মানে এটা তোমাদের হচ্ছে ফিনোটাইপের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? ফিনোটাইপ, ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে লম্বা হয়, এটাও কিন্তু লম্বা হয়, এটাও লম্বা হয়। তার মানে দুটো ফিনোটাইপ সেম হয়ে যাচ্ছে, এই দুটো হচ্ছে সেম হচ্ছে, এই যে দুটো। এবার আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপের পরে আমরা হচ্ছে ডায়াগ্রাম আঁকবো, এবং ডায়াগ্রামের পরে একদম পুরো টপিক শেষ। আর এরপরে হচ্ছে আর হয়তো দুটো পার্ট আসবে, তো তোমরা তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যদি ভালো লাগে, আর এত পরিশ্রম করে পাচ্ছি ভালো তো লাগবে। জিনোটাইপ, দেখো এই জিনোটাইপটা কিন্তু অনেকের সংজ্ঞাতে ভুল হয়ে যায়। আমি হচ্ছে একটা দারুণ সংজ্ঞা মানে করেছি, বইয়ের সংজ্ঞা না, কোন জীবের বংশগত
বংশগত বৈশিষ্ট্য, কোন জীবের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণকারী জীবের বাহ্যিক জীবের জিনের সমষ্টিকে বলা হচ্ছে জিনোটাইপ। মানে কি, আমি এক্ষুনি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো, এটা যদি সহজীব আছে, এখানে অনেকে ভুল করে ফেলে সংজ্ঞা লিখতে যে কোন জীবের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনের সমষ্টিকে বলা হচ্ছে জিনোটাইপ। মানে হচ্ছে টি আর টি, টি আর হচ্ছে টি, টি আর হচ্ছে টি, এগুলো দেখো তুমি, এটা হচ্ছে একটা সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি জিনের, এটা হচ্ছে একটা সমষ্টি, এটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য প্রকাশ করবে, এটা হচ্ছে প্রকাশ করবে, এটা হচ্ছে দুটো মানে একদম বিশুদ্ধ প্রকট, এটা মানে দুটো সেম অ্যালিল। এটা হচ্ছে দেখবে তোমার হচ্ছে মানে প্রচ্ছন্ন কিন্তু হচ্ছে ছোট, এটা হচ্ছে বেটে, এটা হচ্ছে লম্বা, কিন্তু এটা হচ্ছে সংকর কিন্তু প্রকাশ পাচ্ছে হচ্ছে লম্বা। আর এর মধ্যে দুটো অ্যালিল কিন্তু বর্তমান, একটা হচ্ছে টি আর আরেকটা হচ্ছে টি। তো এই দুটোই কিন্তু হচ্ছে আলাদা আলাদা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে, এই দুটো কিন্তু আলাদা। এটা কিন্তু ফিনোটাইপের ক্ষেত্রে লম্বা বৈশিষ্ট্য পাচ্ছিল বলে এটা সেম করছিল, সেম ফিনোটাইপের ক্ষেত্রে, ফিনোটাইপের ক্ষেত্রে, কিন্তু জিনোটাইপের ক্ষেত্রে এই দুটো, কিন্তু এই জিনোটাইপের ক্ষেত্রে হচ্ছে এই দুটো সেম হবে না, জিনোটাইপের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো এই দুটো জিনোটাইপের ক্ষেত্রে কিন্তু সেম হবে না। ওকে, এবার আমি হচ্ছে তোমাদের এবার হচ্ছে তোমাদের একদম ডায়াগ্রাম মানে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত কিভাবে বের করা হয় সেটা তোমাদের হচ্ছে বলো, দিয়ে এই চ্যাপ্টারটার মানে এই যে টপিক ফার্স্ট, এটা কিন্তু খুবই মানে তোমার জটিল বিষয় অনেকে মনে করে, কারণ হচ্ছে তারা বুঝতে পারে না। তো আমি একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমাদের কোনো প্রবলেম হবে না, আই হোপ। তো এবার হচ্ছে আমি ডায়াগ্রাম তোমাদের জন্য ডায়াগ্রাম মানে আমি হচ্ছে এঁকে ফেলছি প্রথমে, তারপর তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। একটু আর যদি তোমরা মানে চুপচাপ ভাবে দেখতে থাকো, ঠিক আছে। এটা কি জনু? পি জনু, মানে হচ্ছে জনিত্রী জনু। এখান থেকে হচ্ছে আমরা অ্যালিল পাবো, এটা হচ্ছে টি, এটা হচ্ছে ছোট হাতের টি পাবো। এখান থেকে হচ্ছে আমরা সংকর পাবো, মানে লম্বা, সংকর লম্বা। এবার হচ্ছে এটা হচ্ছে এফ জনু, এফ1 জনু, মানে হচ্ছে অপত্য জনু, প্রথম অপত্য জনু। এবার যেটা হচ্ছে যখন আমরা দুটো টি, এইটি আর হচ্ছে এইটি এই করবো, তখন হচ্ছে আমরা পেয়ে যাবো হচ্ছে 4 রকমের জীব। একদম বিশুদ্ধ একটা পাওয়া যাবে, দুটো হচ্ছে সংকর পাওয়া যাবে, আর একটা হচ্ছে বিশুদ্ধ মানে বেটে পাওয়া যাবে। এটা হচ্ছে লম্বা হবে, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, কিন্তু এই দুটো হচ্ছে সংকর লম্বা হবে। দেখো তোমাদের এখন বলি, এবার হচ্ছে আমি ডায়াগ্রামে তোমাদের হচ্ছে বুঝিয়ে দিই বিষয়টা। ঠিক আছে, দেখো ডায়াগ্রামে আমি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন কেমন আসবে, কোশ্চেন কি রকম হবে, আমি হচ্ছে লাস্টের একটা পার্টে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। তো তোমরা এখন হচ্ছে এটা বুঝে নাও, তাহলেই বুঝতে পারবে। এটা দেখো ফিনোটাইপ লিখছি আমি, হ্যাঁ ফিনোটাইপ, এখানে জিনোটাইপ, আর এখানে লিখছি জিনোটাইপিক অনুপাত।
ফিনোটাইপিক অনুপাত। আর এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। দেখো এখানে ফিনোটাইপ মানে হচ্ছে লম্বা, ঠিক আছে, ফিনোটাইপ মানে হচ্ছে লম্বা বোঝাচ্ছি, আর এখানে বেটে। আর জিনোটাইপ দেখো এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা দেখাচ্ছে এখানে জিনোটাইপের ক্ষেত্রে। জিনোটাইপের ক্ষেত্রে হচ্ছে আলাদা দেখাবে, অ্যালিল যদি সেম না হয় তাহলে কিন্তু আলাদা দেখাবে। তো তোমরা দেখো এখানে টি হচ্ছে জিনোটাইপের অনুপাত ক্ষেত্রে একটাই আছে, আর হচ্ছে এইটি দেখবে দুটো আছে, আর এটা হচ্ছে বেটে একটা আছে। আর কিন্তু ফিনোটাইপ অনুপাত মানে লম্বার ক্ষেত্রে লম্বা একটা দুটো তিনটে আছে, আর হচ্ছে জিনোটাইপ বেটে হচ্ছে একটাই আছে, এই সরি বেটে হচ্ছে একটাই আছে বিশুদ্ধ বেটে। তো তোমাদের হচ্ছে ফিনোটাইপ অনুপাত কত হলো, ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1, আর জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। তো এইভাবে তোমরা হচ্ছে বিষয়গুলো বার করবে, ঠিক আছে। তোমরা আশা করছি মানে আমি খুব পরিশ্রম করে তোমাদেরকে বোঝালাম, আশা করছি ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমার বন্ধু বান্ধবী অবশ্যই তাদের কাছে শেয়ার করবে। তো 26 তারিখে ভিডিওটা বানানো হচ্ছে, কবে পাবলিশ হবে আমার জানা নেই। আর এই ভিডিওর পাবলিশ হওয়ার 3 থেকে 4 দিন কিংবা 5 দিনের মাথায় হচ্ছে নেক্সট ভিডিও, 3 অথবা 4 দিন অথবা হচ্ছে 5 দিনের মধ্যে নেক্সট হচ্ছে ভিডিও পাবলিশ হয়ে যাবে, যদি এই ভিডিওটা পাবলিশ হয়ে যায়। এটা 26 মানে কালকের মধ্যে পাবলিশ হয়ে যাবে, এডিটের একটু ব্যাপার আছে মানে ধরো। তো চলো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে, টাটা বাই বাই, নেক্সট টাইম, ওকে, ভালো থাকো সবাই।